কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর হাওর অঞ্চলের এই জেলায় এটি তার প্রথম সফর। সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। এই সফরে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া শোলাকিয়া ঈদগাহ মাঠে উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচির। বিকেলে পুরনো কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে ঘিরে কিশোরগঞ্জের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। দর্শক, আমরা প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরো বিস্তারিত জানবো। কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শফিকুল হক। এছাড়া যেহেতু শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর ভাষণ দেবার কথা রয়েছে, তো সেখান থেকে আমাদের সঙ্গে জানাবেন আসলে সালেক হোসেন রনি। আমরা শুরুতে একটু শফিকুল হকের কাছে যেতে চাই। শফিকুল তার বিস্তারিত জানাবেন আমাদের। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এই কিশোরগঞ্জে প্রথমবারের মতো আসছেন তারেক রহমান এবং দিনভর ব্যস্ত কর্মসূচি তার হাতে রয়েছে। এবং শুরুতেই যেই স্পটটিতে তিনি আসবেন, আমরা সেই পাকুন্দিয়ার সেই মির্জাপুর যেই পুরাতন ব্রহ্মপুত্র ঘাট যেটিকে বলে, এখানে তিনি মাছের পোনা অবমুক্ত করবেন এবং এর মধ্যে দিয়ে যেই জাতীয় মৎস্য পক্ষে তার উদ্বোধনের যেই ধারাবাহিকতা সেটি তিনি এখানে ঘোষণা করবেন। এবং এর ধারাবাহিকতায় আমরা যেটি জানি যে এর পরবর্তী যে স্পটটি রয়েছে কটিয়াদীতে, সেখানে এই জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন সেখান থেকে ঘোষণা করবেন। সবকিছু মিলিয়ে আসলে কিশোরগঞ্জে আজকে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ। ছবিতে হয়তো দেখতে পাবেন যে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশের যেই স্থানটিতে তিনি এই মাছের পোনা অবমুক্ত করবেন, সেখানটিতে কিন্তু এরই মধ্যে মানুষের ঢল নেমেছে। আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা এই এলাকায় দেখতে পাচ্ছি এবং সবার কাছে আসলে একটি প্রত্যাশার জায়গা যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো আসছেন যেহেতু কিশোরগঞ্জে, সেক্ষেত্রে তাদের যেই দাবি দাওয়াগুলো রয়েছে সে বিষয়ে ইতিবাচক বার্তা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারা পাবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। এর বাইরে যদি বলতে হয়, আজকে দিনভর যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি যেটি হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী, যেটির আয়োজক কিশোরগঞ্জ জেলা ছাত্রদল। এবং এর পরবর্তীতে কিশোরগঞ্জের যে পুরাতন জেলা স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামে তিনি সরকারের যে অগ্রাধিকারমূলক যে কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, সেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এতদিন কিন্তু আপনি জানেন সেই পাইলট প্রকল্পের কর্মসূচিটি চলছিল, তবে ফ্যামিলি কার্ড বিতরণের যে মূল কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে আজকে প্রধানমন্ত্রী এই কিশোরগঞ্জ থেকে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যারা কাজ করেন তাদের একটি ভাতা সেখান থেকে দেয়া হবে। তো সবকিছু মিলে আসলে দিনভর ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী আজকে কিশোরগঞ্জে এবং সকাল 9:10 তিনি ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা 11:30 নাগাদ তিনি এই কটিয়াদীতে আসবেন এবং এখানে যেই তার দিনের প্রথম কর্মসূচি মাছের পোনা অবমুক্তকরণ, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তো আমরা রয়েছি এখানে মৌটুসি, এখানে প্রধানমন্ত্রী আসা মাত্র এখানকার যে নতুন আপডেট সেটি আপনাকে এখান থেকে দেওয়ার চেষ্টা করবো। এখন পর্যন্ত এটুকুই আমার কাছে। শফিক, আপনি থাকবেন, খোঁজ খবর রাখুন, আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন আজ। নির্বাচন কমিশনে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের প্রতিনিধিরাই যাবেন। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার, যুক্ত হব তার সঙ্গে। ফারজানা, কোন কোন দলের প্রতিনিধিরা আসলে ইসিতে গেছেন? তাছাড়া ইসি থেকে কি কোনো নতুন তথ্য পেয়েছেন কিনা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, জানাবেন। মোট সেই 23তম রাষ্ট্রপতির যে নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই আজ সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা এবং আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে 11 দলীয় ঐক্য জোটের যে প্রতিনিধি তারা এসেছেন এবং 11 দলের যে প্রার্থী অলি আহমেদের তার মনোনয়ন যাচাই বাছাই চলছে। নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন, যিনি রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর নির্বাচনী কর্তা, তিনি আছেন, নির্বাচন কমিশন সচিব আছেন এবং 11 দলীয় ঐক্যের যে প্রতিনিধি দল তারা আছেন
আছেন এবং এই মুহূর্তে কিন্তু যাচাই বাছাই চলছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা দেয়নি যে মনোনয়নটি বৈধ নাকি অবৈধ। এবং আপনি কিন্তু জানেন যে এর আগে গত বৃহস্পতিবার যে 11 দলীয় ঐক্যজোট জামাত ঐক্যজোটের যে প্রার্থী অলি আহমেদ তার পক্ষে হয়ে তাদের দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু মনোনয়ন নিয়ে গিয়েছিলেন এবং এছাড়াও বিএনপির যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষেও কিন্তু বিএনপি মনোনয়ন নিয়ে গিয়েছিল। যদিও জামাত অলি আহমেদের পক্ষে 2টি মনোনয়ন নিয়েছিল এবং বিএনপি 1টি মনোনয়ন নিয়েছে এবং আজ কিন্তু সেই যাচাই বাছাইয়ের দিন এবং এই যাচাই বাছাইয়ে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে অপর যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন এবং আর যাচাই বাছাইয়ে যদি 2 দলের প্রার্থী উত্তীর্ণ হন সেক্ষেত্রে সামনের 18 তারিখ যে প্রার্থিতা প্রত্যাহার সেটির একটি সুযোগ রয়েছে এবং সেদিন যে কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারে এবং সেদিন যদি প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে 20 তারিখ যে ভোট অনুষ্ঠিত হবে সেখানে 2 দলের প্রার্থী থাকবে এবং সেই ভোটে কিন্তু নির্বাচন কমিশন থেকে যেমনটি জানিয়েছে যে 3টি স্বচ্ছ ব্যালট থাকবে। সেখানে আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার কিন্তু সংসদ সদস্যরা হয়ে থাকেন, তারা নিয়ম অনুযায়ী তাদের ক্রমিক নম্বর অনুযায়ী ভোট দেবেন, ব্যালটের মাধ্যমে ভোট দেবেন এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 20 তারিখ এই ভোট শুরু হবে এবং সংসদে সেই ভোটের পর প্রাথমিকভাবে নির্বাচন কমিশন একটি ফলাফল ঘোষণা করবে এবং এরপর নির্বাচন কমিশন চূড়ান্ত একটি গ্যাজেট প্রকাশ করবেন, এমনটি কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। তো মোটুসি এখনো যাচাই বাছাই চলছে। নির্বাচন কমিশন কিছুক্ষণ পর যখন ঘোষণা দেবে তখন আমরা আপনার মাধ্যমে যুক্ত হয়ে আবারও জানিয়ে দেবো এবং বিএনপির যে প্রতিনিধি দল তারা কিন্তু আজ দুপুর 12টায় নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে। মোটুসি এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ ফারজান আপনাকে। দর্শক, ইসি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারজান আক্তার। দর্শক, কিশোরগঞ্জে পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই মুহূর্তে পৌঁছেছেন পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে পৌঁছে গেছেন কিশোরগঞ্জে এবং তার আজকের সারাদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11:30টায় কিন্তু নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তার শুরুতেই পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে কিন্তু তিনি জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে পোনা অবমুক্তকরণ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু তিনি এই মুহূর্তে করছেন। এরপর এখান থেকেও তার আরও নানা কর্মসূচি রয়েছে। এরপর তিনি যাবেন কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্সে, সেখানেও তিনি পরিদর্শন করবেন এবং তার পরবর্তীতে তিনি জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। আজ সারাদিনই কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা কর্মসূচি রয়েছে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি কিন্তু মাছের পোনা অবমুক্ত করছেন। উপস্থিত আছেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের কিশোরগঞ্জের প্রধানমন্ত্রীর মাছের পোনা অবমুক্তকরণের কর্মসূচি সম্ভবত শেষ এবং এর পরবর্তী যে কর্মসূচি রয়েছে তিনি এখন সেদিকে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 400 কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। এরপরে আমরা চারটি উপজেলা থেকে নির্বাচিত 10 জন মৎস্য চাষীকে কিশোরগঞ্জে আজ সারাদিন প্রধানমন্ত্রী তারেক রহমান নানা কর্মব্যস্ততার মধ্য দিয়েই পার করবেন। তার আজ সারাদিনে বেশ কিছু কর্মসূচি রয়েছে। শুরুতেই জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণের যে কর্মসূচি সেটি তিনি করবেন। এরপরে তার আজ ফ্যামিলি কার্ড ও অন্যান্য অনুদান প্রদান কর্মসূচিও রয়েছে, সেটি আজ বিকেল নাগাদ তিনি করবেন। এর পাশাপাশি তার কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে কিন্তু তার ভাষণ দেবার কথা রয়েছে। সেখানেও আমরা দেখেছি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরাও কিন্তু প্রধানমন্ত্রীর এই নানা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছেন এবং সব জায়গায় ভিড় করছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। আমরা চাই যে আমরা এই স্লোগানকে
বুকে ধারণ করে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে আমাদের এই জাতীয় অনুষ্ঠান আমাদের মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের জন্য যে অনুষ্ঠান আয়োজন করা হয়, এটা প্রথম ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের পোনা অবমুক্ত শেষে কিন্তু তিনি এই মুহূর্তে মঞ্চে উঠেছেন এবং দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ তাকে সবাইকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। সম্ভবত তিনি এখানেও খুব ছোট করে বক্তব্য রাখবেন। এরপর মোহাম্মদ কবির হোসেন। আপাতত এই তিনজন। ধন্যবাদ আপনাদেরকে। বাকি যারা আছেন আমরা পরবর্তীতে এখান থেকে কি করবো। জি, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মৎস্য চাষী রয়েছেন তাদেরকে কিন্তু মাছের পোনা বিতরণ করা হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং এই মাছের পোনা বিতরণ কর্মসূচির পূর্বে তিনি নিজে পানিতে পোনা অবমুক্ত করেছেন এবং তার পরবর্তীতে তিনি এরপর আবার জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যোগদান করবেন। এর পরবর্তীতে তার কিশোরগঞ্জে আরো বেশ কিছু কর্মসূচিও রয়েছে। খামারিদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য আমরা খুব সংক্ষেপে এই প্রোগ্রামটি শেষ করব। শুধুমাত্র এই এলাকার মাটি মানুষের। দর্শক, আমরা যে সেখানে জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিন্তু মাছের পোনা অবমুক্তকরণ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছেছেন এবং মাছের পোনা অবমুক্ত করেছেন। আমরা ছিলাম এতক্ষণ সেখানে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর কেমন চলছে সেখানকার কার্যক্রম, সেই খবর রাখছেন মেহেদী হাসান। যুক্ত হব তার সঙ্গে। মেহেদী, উদ্বোধনের পর প্রথম দিনের কর্মতৎপরতা কেমন দেখছেন? চিকিৎসক ও রোগীর ভিড় সেই নতুন উদ্বোধন হওয়া ভবনে কেমন আপনার চোখে পড়ছে জানাবেন। মৌটুসী, এই মুহূর্তে আমি যেটা দেখছি, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যেটি সম্প্রসারিত ভবন জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল এবং ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানে এখন যে পরিচালক আছেন, আমরা দেখছিলাম যে তিনি হাসপাতালটির ভিতরে ডাক্তারদের নিয়ে এবং অন্যান্য যে কারিগরি বা অন্যান্য চিকিৎসক অথবা অন্যান্য যারা চাকুরি করেন অন্যান্য বিভাগে তাদেরকে নিয়ে পুরো হাসপাতালটি তিনি পরিদর্শন করছেন এবং এই মুহূর্তে তালিকা করছেন বা যেসব ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো সংশোধন করার পরামর্শ দিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু মৌটুসী এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়নি, তবে যেটা সম্প্রসারিত ভবনটি এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়নি, তবে বেশ কিছু জরুরি যে স্বাস্থ্য পরীক্ষাগুলো আছে যেমন সিটি স্ক্যান, এমআরআই এবং অন্যান্য যে খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু এই সম্প্রসারিত যে ভবনটি আছে যা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে সেখানে করা হচ্ছে। আমি পরিচালককে জিজ্ঞেস করেছিলাম যে কবে নাগাদ আপনারা রোগী ভর্তি শুরু করবেন। তিনি বলছেন যে খুবই শীঘ্রই শুরু করব। এখনও যে চাহিদা মতো চাওয়া যে চিকিৎসক এবং অন্যান্য যে জনবল সেটা এখনো পরিপূর্ণভাবে এখানে এখনো নিয়োগ দেওয়া হয়নি। হয়তো নিয়োগ দেওয়া হলে এটা হয়তো খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। তারা কিন্তু আমরা দেখছিলাম যে তিনি কিন্তু বেশ কয়েকটি যে জরুরি যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোর মধ্যে ডাক্তারদের নিয়ে এবং অন্যান্য যে এই যে মেশিনপত্রগুলো আছে যেমন এমআরআই, সিটি স্ক্যান, সেই মেশিনপত্রগুলোর তিনি দেখভাল করছেন এবং সেই মেশিনগুলো যে ঠিক আছে কিনা বা এবং অন্যান্য যে কোনো ত্রুটি আছে কিনা সেগুলো কিন্তু তিনি খুব মনোযোগ সহকারে দেখছেন এবং সামনে
যে সমস্যাগুলো পড়ছে সেগুলো কিন্তু তিনি দ্রুত সারানোর পরামর্শ দিচ্ছেন এবং মেহেদী, তিনি আশা আপনি করছেন থাকবেন সেখানে, খোঁজখবর রাখবেন। পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, নতুন উদ্বোধন হওয়া নিউরোসায়েন্স হাসপাতালের ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। আমরা একটিবার কিশোরগঞ্জে যেতে চাই, সেখানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই যে আজকে এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? কাদের উপকার হবে ভাই? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে সঠিক। অর্থাৎ আপনারা বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে আপনারা জয়যুক্ত করেছিলেন। কারণ বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম এবং নির্বাচনের পরে আপনাদের ভোটে আল্লাহর রহমতে যখন আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি, আমরা বলেছিলাম খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সারা দেশে খাল খননের কাজ শুরু করেছি। এই খাল খননের ফলে কৃষক ভাইরা কি উপকার পাচ্ছে? কৃষক ভাইরা উপকার পাচ্ছে। শুধু খাল খনন করলে কৃষক ভাইরাই উপকার পাবে না, একই সাথে খালটা যেই এলাকার ভিতর দিয়ে যাবে সেই এলাকার মানুষও পানির সুবিধা পাবে। সেজন্যই একই সাথে শুধু করলেই হবে না, খাল খননের পানি যেমন উপকারে লাগবে, সেই পানির আরো সৎ ব্যবহার করতে হবে। এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই নদীতে আমরা মাছ ছাড়ে পোনা ছাড়লাম, কিন্তু ধীরে ধীরে এখানে হাজার হাজার মা বোনেরা আজকে দাঁড়িয়ে আছে। এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটি হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা। ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন নারীদের শিক্ষা ব্যবস্থা। এবং দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাআল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু স্কুল ড্রেসই নয়, এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। যেভাবে প্রতি বছর নতুন বই দেওয়া হয়, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে নতুন স্কুল ব্যাগ, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে আমরা নতুন স্কুল ড্রেসও দিতে চাই, তাদের ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলেছিলাম যে আমরা বাংলাদেশের নারী সমাজকে যেমন শিক্ষায় দীক্ষায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, একইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়, তার হাতে পর্যাপ্ত
পর্যায়ক্রমিকভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আল্লাহর রহমতে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে এই কাজ আমরা আগামী 5 বছর সারা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিব। দর্শক, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ শেষে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছে নারায়ণগঞ্জের বাসিন্দারা। দিনের বড় একটি সময় বাসা বাড়ির লাইনে গ্যাসের চাপ না থাকায় রান্না হচ্ছে না বহু পরিবারে। বাধ্য হয়ে কেউ কেউ কিনছেন এলপিজি সিলিন্ডার, কেউ ভরসা করছেন ইলেকট্রিক বা কাঠের চুলায়। অনেকেই হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নারায়ণগঞ্জের আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় গ্যাস সংকট নিয়ে কি কি তথ্য আপনার কাছে আছে? এছাড়া পুরো নারায়ণগঞ্জেই তো এরকম সংকট দেখা দিয়েছে, তো এই সংকট কাটানোর জন্য আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? তাছাড়া তিতাস গ্যাস কর্তৃপক্ষই বা কি বলছে জানাবেন। মোটামুটি সকালবেলা তিতাসের গ্যাসের কর্তৃপক্ষ সাথে আমরা একটু কথা বলেছিলাম। তারা বলছে যে এই সংকট থেকে বের হয়ে আসতে তাদের আর একটু সময় লাগবে, সহসা বের হয়ে যাচ্ছে না। আর যেটা বলছিলেন যে চিত্রটা নারায়ণগঞ্জের সর্বত্রই, বিশেষ করে শিল্প কারখানা থেকে শুরু করে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন রেস্টুরেন্টের খাবার বেড়েছে এবং ইলেকট্রিক চুলার দাম বৃদ্ধি পেয়েছে, বিক্রিও বৃদ্ধি পেয়েছে, সিলিন্ডারের বিক্রি বৃদ্ধি পেয়েছে। আমরা একটা রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলবো, আসলে তাদের বেচা বিক্রি কেমন বেড়েছে। আচ্ছা, গ্যাসের সংকটে আপনাদের কাস্টমারের চাপটা এখন কেমন? আসলে গত 11 তারিখে হঠাৎ করে গ্যাসটা উদয় হয়ে যাওয়ার পর থেকে আমাদের কাস্টমারের চাপটা আগের থেকে একটু বেড়েছে। তো এলপিজি গ্যাসের সাধারণত পাওয়ারটা কম থাকে, এই জন্য আমাদের খাবার দিতেও দেরি হয়, এই জন্য কাস্টমারের চাপ মনে হয় যে আরো বেশি। পাশাপাশি এলপির দামটা মনে হয় আগের থেকে একটু বেশি নিতেছে। আগে থেকে যেখানে 1600 টাকায় কিনতাম, ওখানে 1800-1900 টাকা 2000 টাকা পর্যন্ত আমাদের এলপিজি কিনতে হচ্ছে। যে যেভাবে পারতেছে সে সেভাবে দাম নিতেছে। আর কাস্টমারের চাপ বাড়বে তো, কারণ কাস্টমারও তো খাইতে হবে। রেডি ফুডের দোকানগুলোয় খাবারের চাহিদা বেড়েছে, আমাদের রেস্টুরেন্ট গুলায় আগের থেকে কাস্টমার বেড়েছে। কারণ হলো সবার তো খেতে হয়, বাসায় যেহেতু চুলা জ্বলে না, তাহলে খেতে তো হবে, লোকজনের বাঁচতে তো হবে। সেজন্য রেস্টুরেন্ট গুলায়, সমস্ত রেস্টুরেন্ট গুলায় এবং সমস্ত বেকারি গুলায়, রেডি ফুডের যে দোকানগুলো আছে, এগুলায় খাবারের চাহিদা বেড়েছে। মোটেশি, বিষয়টা হচ্ছে যে এই সমস্যা খুব সহসায় সমাধান আমরা পথ দেখছি না, কিংবা কর্তৃপক্ষ এই ধরনের কোনো আশ্বস্ত করতে পারছে না। অপেক্ষা করার পালা, কবে সেটা হয়। মোটেশি ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।